প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2024 সালের, সেখানে তৃতীয় পর্যায়ের মূল্য অর্থাৎ থার্ড সামেটিভের জন্য যে সমস্ত যে স্কুলগুলো আছে, আমরা 1 থেকে 7 অবধি যে স্কুলগুলো ছিল সেই 7টা স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। শুধুমাত্র ম্যাপ পয়েন্টিংগুলো আমরা করিনি, এবং আজকে আমরা 8 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সেই স্কুলগুলো আলোচনা করব। আজকে এই স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো শুধুমাত্র ম্যাপ পয়েন্টিংটা বাদ দিয়ে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলটা ছিল, এর আগের যে 1 থেকে 7 অবধি স্কুল ছিল, সেই 7টা স্কুলেরই সমস্ত প্রশ্ন উত্তর আমরা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে। তো আজকে দেখো যে প্রশ্নগুলো আছে 8 নম্বর স্কুলে, আমাদের যে প্রথমে 8 নম্বর স্কুলে যে এমসিকিউ টাইপ দেওয়া আছে, তো প্রত্যেকটা স্কুলের প্রথমেই এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়। তো এখানে দেখো 8 নম্বর স্কুল। তো বিভাগ কয়ের মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথমে 1-এর দাগের বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন বলা হয়েছে, সৌরজগতের গ্রহগুলির মধ্যে আয়তনের দিক থেকে পৃথিবীর স্থান হলো কি পঞ্চম। এরপরে প্রশ্ন আছে, পৃথিবীর ব্যাসার্ধ হলো কত? পৃথিবীর ব্যাসার্ধ তোমরা এখানে দেখো দেওয়া আছে 6365 কিমি, 6362 কিমি, 6369 কিমি এবং 6365 কিমি। এই 4টে অপশান এখানে আছে। তো দেখো পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিমি এর কাছাকাছি হবে। তো এখানে দেখো যে অপশানগুলো দেওয়া আছে তোমাদের 65 দেওয়া আছে, 68 দেওয়া আছে, 69, 62 দেওয়া আছে। তো এটা 62 তো হবে না, তো এই 69 তোমরা করতে পারো বা 68 করতে পারো, কারণ এর পৃথিবীর ব্যাসার্ধ দেখো 6357 হচ্ছে সব থেকে কম এবং 6371 হচ্ছে ম্যাক্সিমাম, আর মিনিমাম এটা, ম্যাক্সিমাম এটা। তো এর মাঝখানে সব ভ্যালুগুলো দেওয়া আছে। তো আমরা কোনটা নিতে পারি? দেখো আমরা যদি 6368টাও বলতে পারি বা 6365 এটাও বলতে পারি, কারণ দেখো এই দুটোর ভ্যালুর মাঝখানের দিকের ভ্যালু একটা নিতে পারি আমরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর আমার তো ঠিক মনে হচ্ছে না কোনটা সঠিক হবে। তো দেখো সবগুলোই কিন্তু এই দুটো এটা মিনিমাম এটা ম্যাক্সিমামের মধ্যেই আছে। তো সেই কারণে এখানে তোমরা অবশ্যই তোমাদের ক্লাস টিচারের থেকে এই প্রশ্নটা জেনে নেবে। আর যদি তোমাদের সঠিক জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আমার মনে হয় 6371 এটা হবে, অথবা তোমরা 6365 এটাও লিখতে পারো। এরপরে প্রশ্ন বলা আছে, জলবিষুব বলা হয়, জলবিষুব কত তারিখকে বলা হয়? তো জলবিষুব এখানে হবে 21শে মার্চ তারিখটিকে জলবিষুব বলা হয়। এরপরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, 4 দিকে বলা আছে, অনুসুর অবস্থান লক্ষ্য করা যায় 3 জানুয়ারি, সঠিক উত্তর হবে 3 জানুয়ারি। এরপরে আছে, অক্ষরেখার মোট সংখ্যা হলো, তো অক্ষরেখার মোট সংখ্যা সেটা কত হবে? সেটা হবে 180টি। এরপরের প্রশ্ন কি বলা আছে, 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, সেটা 4 মিনিট। এরপরে আছে, ভারতের দাক্ষিণাত্য মালভূমি হলো একটি লাভা মালভূমি। এরপরের প্রশ্ন, স্বল্পমোচন প্রক্রিয়াটি বেশি কার্যকরী হয় প্রদত্ত যে শিলার উপর, তা হলো, সেটা এখানে হবে গ্রানাইট, অপশান ডি। এরপরে প্রশ্ন আছে, একটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের উদাহরণ হলো, এটা হবে ভূমিকম্প। তারপরে আছে, সামাজিক সম্পদ হলো এখানে বিদ্যালয়। তারপরে প্রশ্ন, ভারতে কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকারী ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ নাকি ওড়িশা? এখানে হবে ঝাড়খণ্ড, অপশান এ। এরপরে প্রশ্ন বলা আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো, সেটা হবে সান্দাকফু। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে পোড়ামাটির মূর্তি তৈরি হয়, সেটা কোথায়? বিষ্ণুপুরে। এরপরের প্রশ্ন বলা হয়েছে, ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় ব্যারোমিটারে। তো এখানে যে এই প্রশ্নগুলো ছিল সেটা তো হলো এটা। এরপর যে প্রশ্ন আছে দেখো, এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল 14টা। এরপর বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ ক্ষয়ের মধ্যে বলা হয়েছে, 2-এর দাগের নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এর 1-এর প্রশ্ন বলা হচ্ছে, সৌরজগতের গ্রহগুলির মধ্যে উপগ্রহের সংখ্যা সর্বাধিক ড্যাশ গ্রহের? তো সেটা কী হবে? বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক। এরপরে প্রশ্ন, পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক ড্যাশ এ? এটা হবে নিরক্ষরেখায়। পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক হচ্ছে নিরক্ষরেখাতে বা ইকুয়েটারে। হোয়াংহো নদীর অববাহিকায় বালুকণা সঞ্চিত হয়ে গড়ে উঠেছে ড্যাশ সমভূমি?
সেটা হবে লোয়েস সমভূমি। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে, দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ ড্যাশ নামে পরিচিত। তো এখানে লিখে দিই, এটা হবে রূপনারায়ণ নামে পরিচিত, রূপনারায়ণ নদী নামে পরিচিত। এরপরের প্রশ্ন, উত্তর ভারতের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত উত্তরপ্রদেশের ড্যাশ এ, সেটা হবে নারোরা, উত্তরপ্রদেশের নারোরা। এর পরের প্রশ্ন বলা হয়েছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র হলো ড্যাশ স্কেলের মানচিত্র, এটা হবে কি বৃহৎ স্কেলের মানচিত্র। তো এই শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এরপরে দেখো বলা আছে বি, শুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন এখানে কি বলা হয়েছে, শুক্র গ্রহ হলো একটি অন্তস্থ গ্রহের উদাহরণ, এটা হবে শুদ্ধ। এরপরের প্রশ্ন, 22 ডিসেম্বর দিনটিকে দক্ষিণ আয়নান্ত দিবস বলে, এটাও শুদ্ধ। তারপরে বলা আছে ভূমধ্যরেখার বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখাটির মান 0 ডিগ্রি, এটা অশুদ্ধ, কারণ সেটা হবে 180 ডিগ্রি। এরপরে প্রশ্ন, একটি প্রযুক্তিগত বিপর্যয়ের উদাহরণ হলো পারমাণবিক বিপর্যয়, এটাও শুদ্ধ। এরপরে বলা হয়েছে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হলো বিটুমিনাস, সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হলো বিটুমিনাস, এটা ভুল, কারণ সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা সেটা হচ্ছে কি অ্যান্থ্রাসাইট। ভারতের চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান প্রথম, এটাও ভুল, কারণ ভারতের চা উৎপাদনে অসম এর স্থান প্রথম। ভগ্নাংশসূচক স্কেলের কোনো নির্দিষ্ট একক থাকে না, এটা সঠিক। তো এগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা হয়ে গেল। এরপরের প্রশ্ন, সি এর দাগে বলা আছে 2-1টি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয়? তো সেটা এখানে তোমাদের লিখে দিই, এখানে লিখি। তো সেটা হচ্ছে এটা হবে কত, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। এর পরের প্রশ্ন দেখো, সেখানে বলা হয়েছে, সেই পরের প্রশ্নতে আছে কি বলা আছে, কোন খনিজে আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া বেশি ঘটে, কোন খনিজে আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া বেশি ঘটে? তো সেটা হবে বক্সাইট খনিজে, বক্সাইট খনিজে আর্দ্র বিশ্লেষণ বেশি ঘটে। এরপরে প্রশ্ন কি বলা আছে, কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বত সৃষ্টি হয়? তো সেটা এখানে হবে ইউরেশিয়ান প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের মধ্যে। তাহলে লিখবে কি ইউরেশিয়ান প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের মধ্যে, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এরপরে প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? তো সেটা হবে কি তামিলনাড়ুর বৃহত্তম, সেটা হচ্ছে তামিলনাড়ুর কোথায়, সেটা হবে কন্যাকুমারীতে। এরপরে প্রশ্ন, জনঘনত্বের বিচারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? এটা হবে প্রথম। এর পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় গড়ে উঠেছিল? এখানে লিখে দিই এটা, সেটা হবে খুলনাতে। কত সালে? 1818 সালে। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ব্যারাকপুরে, উত্তর 24 পরগনার ব্যারাকপুরে, উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। এরপরে প্রশ্ন, মৌজা মানচিত্রের স্কেল সাধারণত কত হয়? মৌজা মানচিত্রের স্কেল সাধারণত 1:20,000 থেকে 10,000 হয়।
এরপরের প্রশ্ন দেখো বলা আছে বামস্তম্ভ ডানাস্তম্ভ মিলিয়ে লেখো। বামস্তম্ভের সঙ্গে ডানাস্তম্ভ আমাদের এখানে মেলাতে হবে। তো এখানে দেখো বামস্তম্ভের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে, প্রথমে আমাদের কি বলা হয়েছে বামস্তম্ভের মধ্যে, রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার কী হবে? অপশান বি অর্থাৎ জারণ। এরপরের প্রশ্ন পৃথিবীর ছাদ, সেটা হবে কি? অপশান সি পামি মালভূমি। তারপর সাগর সম্রাট, সেটা হচ্ছে বোম্বে হাই। তারপর মেগা সিটি, সেটা হচ্ছে অপশান এ অর্থাৎ কলকাতা। তো এগুলো মিলিয়ে নেবে এভাবে। এরপরে দেখো 6 দাগের প্রশ্ন, এই বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে, দেখো 2 নম্বর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নে। প্রথম প্রশ্ন বামন গ্রহের সংজ্ঞা দাও অথবা ফেরেলের সূত্রটি উল্লেখ করো। বামন গ্রহের সংজ্ঞা তোমরা লিখবে, এগুলো তোমরা লিখবে, উদাহরণ দেবে এবং ফেরেলের সূত্র কি সেটা তোমরা লিখবে। এরপরে দেখো প্রতিবাদ স্থান কাকে বলে অথবা মনোডানা কি? প্রতিবাদ স্থান কি? কোনো স্থানের ঠিক বিপরীত স্থানকে ওই স্থানে প্রতিবাদ স্থান বলে, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোনো সরলরেখা টানা হয়, তা পৃথিবীর অপর যে প্রান্তে ভেদ করবে তাকে একম স্থান অর্থাৎ প্রথম স্থানে প্রতিবাদ স্থান বলা হবে। তারপরে মনোডানা কি সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরে রেগোলিত বলতে কী বোঝে এবং অথবা দিয়ে বলেছিল নগ্নিভবন কাকে বলে, অর্থাৎ তাও রেগোলিত কাকে বলে এটা লিখবে। এরপরে দেখো অগ্নিভবনের সংজ্ঞা এখানে দেওয়া আছে। অগ্নিভবন হলো একটি ভূপ্রাকৃতিক প্রক্রিয়া যার ফলে পৃথিবীর পৃষ্ঠের উপরের স্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এই প্রক্রিয়ায় বায়ু, জল, তাপমাত্রা এবং জীবজন্তুর কার্যকলাপের ফলে শিলা ও মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে নতুন ভূ আকৃতির সৃষ্টি হয়। নদী, বায়ু, বরফ ইত্যাদির কারণে অগ্নিভবন ঘটে। এরপরে প্রশ্ন বিপর্যয়ের সংজ্ঞা দেয়। তারপরে ছিল এই প্রশ্নের সাথে ছিল অথবা দিয়ে আধা প্রাকৃতিক দুর্যোগের সংজ্ঞা দাও। তো বিপর্যয় সংজ্ঞা তোমরা লিখবে, আর আধা প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝো সেটা লিখবে। আধা প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের কার্যকলাপ এবং প্রাকৃতিক কারণ উভয়েরই সমন্বয় ঘটে। তো পরের প্রশ্ন পুনর্ভব সম্পদের উদাহরণ সহ সংজ্ঞা দাও। পুনর্ভব সম্পদ এখানে তোমরা লিখবে, উদাহরণ তোমরা দেবে, উদাহরণস্বরূপ এগুলো দিতে পারবে। কাঠ, বায়ু, সৌরশক্তি। প্রথম যে প্রশ্ন ছিল সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো, সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো সেটা তোমরা লিখবে। এরপরে প্রশ্ন কি বলা আছে দেখো, হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয় কেন? অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানেই ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে। ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে এটা লিখবে, এবং হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয় কেন সেটা লিখবে এই অবধি। এরপরের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে দেখো, বিভাগ ঘয়ের মধ্যে 4 নম্বর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন। সেখানে যে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন সেটা তোমরা এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন ছিল যেমন এই পয়েন্টগুলো দেশ ও দ্বীপপুঞ্জের রাজনৈতিক সীমা এবং দ্বীপপুঞ্জের অবস্থান এবং জনগণের সুবিধা। কথা দিয়ে এখানেই প্রশ্ন ছিল 4 দাগে একেই দিন রাত্রির দৈর্ঘ্যের রাজবৃদ্ধির কারণগুলি লেখো। তো দিন রাত্রির দৈর্ঘ্যের রাজবৃদ্ধির কারণগুলি তোমরা লিখবে পৃথিবীর অক্ষের আনত অবস্থান এবং পৃথিবীর কক্ষপথ, এগুলো তোমরা লিখবে। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। তো মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়নের মধ্যে 4টা দেওয়া আছে, আমরা এভাবে দিয়ে রেখেছি, তোমরা এভাবে মহীভাবক গিরিজনী আলোড়ন লিখে পার্থক্যগুলো এখানে লিখে দেবে। অর্থাৎ এই প্রশ্ন ছিল মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো। মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণগুলি হলো 1 নম্বর বন উজ্জ্বলন, তারপর অনিয়ন্ত্রিত চাষাবাদ, অতিচারণ এবং কী বলা আছে শিল্পায়ন, নগরায়ন এবং খনন কার্যকলাপ। এই কারণগুলো মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণগুলো সম্পর্কে এখানে এই পয়েন্টগুলো তোমরা তুলে ধরবে। এরপরের যে প্রশ্ন ছিল দেখো, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। তো দুর্যোগের সংজ্ঞা, দুর্যোগ এবং বিপর্যয় মানে তোমরা এভাবে পার্থক্য লিখবে। তো এখানে একটা বিষয় হিসাবে লিখবে, এবং এখানে দুর্যোগ, এখানে বিপর্যয়। তো বিষয়ের মধ্যে লিখবে সংজ্ঞার ক্ষেত্রে দুর্যোগের সংজ্ঞা লিখবে এবং বিপর্যয়ের সংজ্ঞা লিখবে। তারপরে অপর্যাপ্ত, এখানে বিষয় লিখবে। তো এখানে দুর্যোগ, বিপর্যয় এবং এর প্রভাব এবং প্রতিকার ও প্রস্তুতি, এই 4টে বিষয়ের উপরে 4টে পার্থক্য লিখে দেবে। অথবা এখানে প্রশ্ন ছিল বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো। তো সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি, দেখো এখানে লাস্ট লাইনে বলছি এবং যোগাযোগের ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, এবং যোগাযোগের ব্যবস্থা সম্পর্কে জানতে পারে। এর পরের পয়েন্ট লিখবে স্বেচ্ছাসেবক কাজ, সম্প্রদায় উন্নয়ন এবং গবেষণা। 4 দাগের প্রশ্ন সম্পদ সৃষ্টির উপাদানগুলির পরিচয় দাও। সম্পদ সৃষ্টির উপাদানগুলির পরিচয়, সেখানে প্রাকৃতিক সম্পদ উদাহরণ বৈশিষ্ট্য দেবে, মানব সম্পদ উদাহরণ বৈশিষ্ট্য দিয়ে এগুলো দেবে, অর্থনৈতিক সম্পদের ক্ষেত্রেও সেম, এবং প্রযুক্তিগত সম্পদ উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলো লিখবে। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে, অথবা দিয়েছিল এই প্রশ্নের সাথে উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য লিখবে প্রবাহের গতিবিধি, বিপুল জলপ্রবাহ এবং মৌসুমি পরিবর্তন, আবহবিকার বৈচিত্র্য, তারপরে
বন্যা প্রবণতা, সেচ ও কৃষি। 5 দাগের প্রশ্নে বলা আছে স্কেলের গুরুত্ব সম্পর্কে উল্লেখ করো। আকৃতির অনুপাতে রূপান্তর, আন্তর্জাতিক মানচিত্রের তুলনা এবং মাপ ও বিশ্লেষণ, এই পয়েন্ট লিখবে। এরপরে লিখবে তোমরা নির্ধারণে সহায়তা এবং অঞ্চলীয় বিশ্লেষণ এবং মানচিত্রের প্রকারভেদ। এরপর বিভাগ উঙার মধ্যে যে প্রশ্নগুলো ছিল দেখো, এখানে 2টো প্রশ্নের উত্তর করতে হয়, 5 নম্বর করে দেওয়া হয়েছে। 5-এর যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, পরিক্রমণ গতির ফলে কীভাবে ঋতু পরিবর্তন হয় তা সংক্ষেপে আলোচনা করো। তো পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন, অক্ষের ঢাল, সূর্যের সঞ্চালন, দিন ও রাতের দৈর্ঘ্য এবং ঋতু পরিবর্তনের 4টি প্রধান পর্যায়, এগুলো লিখবে। তো এবং তোমরা একটা ছবি এঁকে দিতে পারো, তোমাদের বই থেকে যে ছবি আছে ঋতু পরিবর্তনের, সেখান থেকে এই ছবিটা আঁকতে পারো। দেখো এখানে দ্বিতীয় প্রশ্ন কী বলা আছে, গ্রিনিচে 0 ডিগ্রি এবং যখন 12টা, গ্রিনিচে যখন 12টা তখন ক ও খ স্থানের সময় যথাক্রমে সকাল 10টা এবং সন্ধ্যা 7টা। এক্ষেত্রে 2টি স্থানের দ্রাঘিমার মান নির্ণয় করো। তো দেখো প্রথম যখন ক স্থান ক অর্থাৎ এখানে সকাল 10টা, তাহলে গ্রিনিচের সময় থেকে ক স্থানের সময় 2 ঘন্টা পূর্বে, যেহেতু সময় আগে, তো সেহেতু এখানে 2 ঘন্টা পূর্বে, অর্থাৎ তাহলে দেখো 1 ঘন্টা সময়ের পার্থক্য হয় 15 মিনিট, দ্রাঘিমার পার্থক্য হয়, তাহলে 2 ঘন্টার পার্থক্য কত হবে, 2 × 15, তাহলে 30 ডিগ্রি হবে। যেহেতু ক স্থান সময়ের পূর্বে, অর্থাৎ ক স্থানের দ্রাঘিমা রেখা হবে কি, এর থেকে বিয়োগ করতে হবে, তাহলে দেখো -30 ডিগ্রি। এবং 2 নম্বর কি স্থান খ, সেখানে সন্ধ্যা 7টা, তাহলে গ্রিনিচের সময় থেকে খ স্থানের সময় 7 ঘন্টা পরে, যেহেতু সময় পরে সেহেতু দেখো 1 ঘন্টা সমান 15 মিনিট দ্রাঘিমার পার্থক্য, তাহলে 7 ঘন্টার জন্য কত, এত। যেহেতু খ স্থানের সময়ের পরে, তাহলে খ স্থানের সাথে সেটা যোগ হবে, সেজন্য 105 ডিগ্রি হবে। উপসংহার তোমার শেষে তোমরা যেটা লিখবে, দেখো শেষে লিখবে কি, স্থান ক এর দ্রাঘিমা রেখা সেটা হচ্ছে -30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি পশ্চিম, আর খ স্থানের দ্রাঘিমা রেখা 105 ডিগ্রি, অর্থাৎ 105 ডিগ্রি পূর্ব। তাহলে এই অঙ্কটা এভাবে তোমরা করে নেবে। এরপরের যে প্রশ্ন ছিল দেখো 3 দাগের প্রশ্ন, চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি কীভাবে হয় তা আলোচনা করো। তো স্তূপ পর্বত কী সেটা তোমরা লিখবে। স্তূপ পর্বতের উৎপত্তির প্রক্রিয়া, সেখানে আকৃতির প্রাথমিক অবস্থা, মাটির ক্ষয়প্রাপ্তি, স্তরাবলী এবং প্রাকৃতিক প্রক্রিয়া, এই পয়েন্টগুলি এবং এটা এঁকে দেবে যে স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, উত্থিত অংশ এবং গ্রস্ত উপত্যকা এদিকে। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন বলা হয়েছে তুহিন খণ্ডীকরণ ও ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া সম্পর্কে চিত্রসহ লেখো। তো তুহিন খণ্ডীকরণ তোমরা লিখবে প্রক্রিয়া কি, এটা লিখবে জল প্রবাহ, বৃষ্টির জল এবং বরফে পরিণত হওয়া এবং ফাটল সৃষ্টি। তারপর ক্ষুদ্রকণা বিসরণ, সেখানে তার প্রক্রিয়া, তাপমাত্রা পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন এবং ক্ষয়প্রাপ্ত কণার সৃষ্টি। তো উপসংহারের ক্ষেত্রে তুহিন খণ্ডীকরণ এবং ক্ষুদ্রকণা বিসরণ, এগুলো তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো, 2 দাগের প্রশ্ন ছিল, ভারতের প্রধান কয়লা উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও। যেমন ঝাড়খণ্ড, সেখানে প্রধান কোন কোন অঞ্চলে কয়লা উৎপাদিত হয় বর্ণনা দেবে, এবং ছত্তিশগড়ে হয় কোন কোন অঞ্চলে সেটা বর্ণনা দেবে, ওড়িশা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, এভাবে প্রত্যেকটা দেবে। তারপর উত্তরপ্রদেশ, আসাম, উপসংহার সেটা লিখে দেবে। এরপরে প্রশ্ন দেখো বলা আছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো পর্বত এবং পাহাড়, সেখানে হিমালয় পর্বত, কাঞ্চনজঙ্ঘা, নদী উপত্যকা, তিস্তা নদী, মেঘনা নদী, মাটি ও মাটির গঠন, উর্বর মাটি, বৃক্ষ ও উদ্ভিদ জগৎ, বনাঞ্চল, চা বাগান, আবহাওয়া, মৌসুমী বৈচিত্র্য এবং ভূতাত্ত্বিক কার্যকলাপ, ভূমিকম্পের ঝুঁকি, উপসংহার লিখবে। এরপরের যে প্রশ্ন সেখানে বলা আছে দেখো, পশ্চিমবঙ্গে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। পশ্চিমবঙ্গে পাট শিল্পের প্রধান সমস্যাগুলি উল্লেখ করো। তো হলদিয়া বন্দর যখন জলপথে সহজ প্রবাহ, পদ্মা ও হুগলি নদী, কলকাতা বন্দর চাপ কমানো, অবকাঠামো উন্নয়ন এবং মেট্রোপলিটন অঞ্চলের কাছাকাছি অবস্থান, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, এই অবধি এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এর পরের পার্টটা থাকে পশ্চিমবঙ্গের পাট শিল্পের প্রধান সমস্যাগুলি হলো। পশ্চিমবঙ্গের পাট শিল্পের প্রধান সমস্যাগুলি হলো, সেখানে তোমরা লিখবে মাঠ পর্যায়ের সমস্যা, মাটির গুণগত মান, মৌসুমি পরিবর্তন, পরিচালনাগত সমস্যা, এবার এগুলো লিখবে। এরপর অর্থনৈতিক সমস্যা লিখবে, পরিবেশগত সমস্যা এবং সরবরাহ চেইনের সমস্যা। তো সেখানে এই প্রশ্নের উত্তর এত অবধি লিখবে। তারপরে প্রশ্ন ছিল 4 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের পরিচয় দাও। কুটির শিল্প কাকে বলে, পরের পাঠ। তো সেখানে তোমরা লিখবে পশ্চিমবঙ্গে ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ হচ্ছে উর্বর মাটি, মৌসুমি বৃষ্টি, উপকূলীয় অঞ্চল, উচ্চ তাপমাত্রা এবং সেচ সুবিধা। এরপরে লিখবে বিভিন্ন জাতের ধান, এবং তারপরে পার্ট 0 ছিল প্রশ্ন কুটির শিল্প কি, কুটির শিল্প কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলো লিখবে। যেমন এই পয়েন্টগুলো তোমরা করে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এরপরের যে প্রশ্ন ছিল, আচ্ছা এই প্রশ্নগুলোই ছিল আমাদের এখানে যে প্রশ্ন ছিল, সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম। 8 নম্বর স্কুলে ক্লাস 9 ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে।
তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।